এই সবাইকে আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গুণগত রসায়ন, এই কথা নাই, গুণগত রসায়ন। এই সবাই লিখো, কথা নাই। দ্রাব্যতা গুণফল, এই যে দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল, এই টপিকটা, এই কথা নাই, এই টপিকের কি ক্লাস বলো? আজকে হচ্ছে দ্রাব্যতা নীতি, ক্লাসটার নাম হচ্ছে দ্রাব্যতা নীতি। দেখো, দ্রাব্যতা নীতি, দ্রাব্যতা নীতি। আচ্ছা সবাই লিখো, দ্রাব্যতা, টপিকের নাম হচ্ছে দ্রাব্যতা নীতি, দ্রাব্যতা নীতি। সবাই কথা বলি না, টপিকের নাম হচ্ছে দ্রাব্যতা নীতি। তোমাদের আগামী ক্লাস থেকে 5টায়, জানো তো আগামী ক্লাস থেকে, কারণ কলেজ খুলে গেছে না তোমাদের, তো তোমাদের এই সময় আসা সম্ভব না, তাহলে 5টায় তোমাদের বেসটা 5টায় শিফট হবে। আর তোমাদের পরিচিত কেউ যদি থাকে, তোমাদের স্টুডেন্টরা কলেজে পরিচয় হবে না, তাদেরকে ক্লাস করে যেতে বলি অন্য বেসে, নতুন বেসের সাথে, এই নতুন বেসের সাথে ক্লাস করে যেতে বলিও, যাদের মানে তোমার পরিচিত কেউ থাকলে আর কি, বলো নতুন বেস শুরু হবে, হয়েছে অলরেডি, কথা বলিও। আচ্ছা এই কথা নেই, দিকে দেখো, এই দেখো দ্রাব্যতা নীতি জিনিসটা কি, দেখো এই দ্রাব্যতা নীতি টপিকে দুইটা পার্ট, দুইটা, একটা হচ্ছে দ্রাব্যতা গুণফল, একটা কি গুণফল বলো, আয়নিক, একটা হচ্ছে আয়নিক গুণফল, একটা দ্রাব্যতা গুণফল। তাহলে এক নাম্বার হচ্ছে, এই যে এক নাম্বার হচ্ছে দ্রাব্যতা গুণফল। দেখো দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল, গুণফল এটাকে সংক্ষেপে কি বলে বলো? কে অফ আইপি বলে, সরি কে অফ এসপি বলে, কে অফ এসপি বলে, এটাকে সংক্ষেপে কে অফ এসপি বলে। এই এটা কে বল, দেখো দেখো এই এটাকে দ্রাব্যতা গুণফল বলে। দেখো আর দ্বিতীয় নম্বর শব্দ হচ্ছে আয়নিক গুণফল। দেখো আয়নিক গুণফল, আয়নিক গুণফল, একটু কথা রাখে, গুণফল যেটাকে সংক্ষেপে কে অফ আইপি বলে, আর এটাকে সরি এটাকে আইপি, আয়নিক প্রোডাক্ট। আয়নিক প্রোডাক্ট বলে, এটাকে আয়নিক প্রোডাক্ট বলে, একটু কথা রেখে মনে রাখে। দেখো আয়নিক প্রোডাক্ট বলে, দেখো একটু ভালো করে দেখো, আয়নিক প্রোডাক্ট, এটাকে আয়নিক প্রোডাক্ট বলে। কি বলে বলো তো? আয়নিক প্রোডাক্ট বলে, হ্যাঁ আয়নিক প্রোডাক্ট। এটাকে সংক্ষেপে আয়নিক প্রোডাক্ট বলে। আচ্ছা এবার দেখো এই দুইটা শব্দের মধ্যে, দেখো এই দুইটা শব্দের মধ্যে এই দুইটা জিনিসের উপরে নির্ভর করে একটা যৌগ সেটা অদক্ষেপ পড়বে কি পড়বে না, সেটার উপর নির্ভর করে, এই দুইটার উপর। তো এখানে দেখো এই দ্রাব্যতা গুণফল, এই কথাটা যে মানে সবার জন্য প্রযোজ্য হবে না, এটা প্রযোজ্য হবে স্বল্প দ্রাব্য লবণের জন্য। তাহলে প্রথমে আমরা এইটা দ্রাব্যতা গুণফলটা আমরা একটু জানবো। প্রথমে লেখো দ্রাব্যতা গুণফল, এক নাম্বার লেখো দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল, গুণফল। আচ্ছা এবার দেখো এই দ্রাব্যতা গুণফল কার জন্য প্রযোজ্য? এটি স্বল্পদ্রাব্য লবণের জন্য প্রযোজ্য। লিখবে এটি স্বল্পদ্রাব্য, এটি স্বল্পদ্রাব্য, স্বল্পদ্রাব্য লবণ, লবণ বা আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। আয়নিক, আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। দেখো আয়নিক যৌগের জন্য, যৌগের জন্য প্রযোজ্য, আয়নিক যৌগের জন্য প্রযোজ্য, জন্য প্রযোজ্য। তাহলে এটি স্বল্পদ্রাব্য লবণ বা আয়নিক যৌগের জন্য প্রযোজ্য, স্বল্পদ্রাব্য লবণ বা আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। আচ্ছা এবার একটু খেয়াল করো সবাই, দেখো এটি স্বল্পদ্রাব্য লবণ বা আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। তারপরে দেখো এরপরে তুমি দেখবা, দেখো এরপরে আসো, স্বল্পদ্রাব্য লবণ কাকে বলে? যাদের দ্রাব্যতা, যাদের দ্রাব্যতা কার কম বলো? 0.01 মোল পার লিটারের কম। 0. যাদের দ্রাব্যতা বা ঘনমাত্রা, বা যাদের দ্রাব্যতা, দ্রাব্যতা 0.01 মোল পার লিটারের কম, মোল পার লিটার এর কম, এর কম, তাদেরকে, তাদেরকে স্বল্পদ্রাব্য লবণ বলে। দেখো স্বল্পদ্রাব্য, স্বল্পদ্রাব্য লবণ বলে, স্বল্পদ্রাব্য লবণ বলে।
তাদেরকে স্বল্পদ্রাব্য লবণ বলে, তাদেরকে স্বল্পদ্রাব্য লবণ বলে। যাদের দ্রাব্যতা 0.01 মোল পার লিটারে কম তাদেরকে স্বল্পদ্রাব্যতা বলে। আচ্ছা, এবার একটু খেয়াল করো যে এই যে আমরা স্বল্পদ্রাব্য বা জিনিসটা বলতেছি, জিনিসটা কি? এবার সংজ্ঞা, এই যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা আমাদের বইতে একরকম আর আমি সহজ করে তোমাদের জন্য লিখেছি, একটু ভালো করে খেয়াল করো। বইতে একরকম আর আমি সহজ করে তোমাদের জন্য লিখেছি, একটু ভালো করে খেয়াল করবা। আচ্ছা, লবণের মধ্যে লবণটা কি হয় বলো তো? অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে লবণ তৈরি হয়। তাহলে লবণে একটা অ্যাসিডের মৌল আছে আর একটা ক্ষারের মৌল আছে। যদি পজিটিভ আয়ন হয় তাকে ক্যাটায়নও বলা হয়, আর সংক্ষেপে ক্ষারকীয় মূলকও বলে। আর যদি অ্যানায়ন হয় বা নেগেটিভ হয় তাকে আমরা অম্লীয় মূলক বলি, অথবা আমরা অ্যানায়ন বলি। কি বলো? অম্লীয় মূলক বলি বা কি বলো? অ্যানায়ন বলি। তো তাহলে এই আয়নগুলো সাধারণত, মানে লবণগুলো সাধারণত কি যৌগের হয় বল? আয়নিক যৌগের হয়। কি যৌগের হয় বল? আয়নিক যৌগের হয়। এই বল, লবণ সাধারণত কি যৌগের হয় বল? আয়নিক যৌগের হয়। তাহলে আয়নিক যৌগের কাহিনী কি? এটাকে যখন পানিতে মিশ্রিত করবা, অ্যাকোয়াস করবা, তাহলে সেটা কি হবে বলো? ভেঙে যাবে। আয়নগুলো কি হবে বলো? ভেঙে যাবে, অ্যাকোয়াস আকারে ভেঙে যাবে। তো অ্যাকোয়াস আকারে ভেঙে যাওয়ার যে ব্যাপারটা, সেই ভাঙাটা যদি তুমি না জানো, মানে কার সাথে কে ভাঙে, তাহলে তুমি তোমার কোনো অঙ্ক করতে পারবে না বা অঙ্ক হবে না, অঙ্কগুলো তোমার কাছে মানে উল্টোপাল্টা মনে হবে। এই ব্যাপারটা তোমাকে আগে ক্লিয়ার করতে হবে। তো তাহলে তুমি একটু খেয়াল করো যে সংজ্ঞাটা কি। সংজ্ঞাটা হচ্ছে, দেখো সংজ্ঞাটা নির্দিষ্ট তাপমাত্রা, সবাই লিখো, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্পদ্রাব্য লবণের, আমার সাথে সাথে লিখো, নির্দিষ্ট তাপমাত্রায় লেখো সবাই, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্পদ্রাব্য লবণের, সবাই লিখো, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্পদ্রাব্য লবণের, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্পদ্রাব্য লবণের, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কি লবণের বলো? স্বল্পদ্রাব্য লবণের। লেখো, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্পদ্রাব্য লবণের তার উপাদান আয়নসমূহের ঘনমাত্রার উপাদান আয়নসমূহের ঘনমাত্রার সর্বোচ্চ গুণফলকে, ঘনমাত্রার সর্বোচ্চ গুণফলকে কি বলে বলো? সর্বোচ্চ গুণফলকে কি বলে বলো? সর্বোচ্চ গুণফলকে কি বলে আবার বলো? দ্রাব্যতা। তাহলে এখানে তোমার বইতে কি লেখা আছে? বইতে লেখা আছে উপযুক্ত ঘাত সহ, মানে উপযুক্ত সহগ এবং ঘাত সহ সর্বোচ্চ গুণফল বইতে লেখা আছে। তোমাদের বইতে কি লেখা আছে বলো? উপযুক্ত ঘাত সহ সর্বোচ্চ গুণফল বইতে লেখা আছে। কি লেখা আছে আর বলো? উপযুক্ত ঘাত সহ সর্বোচ্চ গুণফলকে কি বলে বলো? দ্রাব্যতা গুণ, মানে বইতে লেখা আছে। আর আমি ওইটা না করে কি করছি বলো? সর্বোচ্চ গুণফল। তাতে তোমার একদম উপযুক্ত ঘাত সহ কথাটা লেখা না লাগে, তুমি চাইলে লিখতে পারো উপযুক্ত ঘাত সহ, অসুবিধা হবে না। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমি উদাহরণ দেবো। তার উদাহরণ দেওয়ার আগে এই কথা নেই, দেখো এখন যদি তোমাকে আমি উদাহরণ দিই, দেখো যেমন দিবা, সবাই লিখবা যেমন। সংখ্যাটা লিখছো সবাই? আচ্ছা, এবার লিখবা যেমন দাও, যেমন। সবাই লিখো যেমন দাও, এই কথা নাই। যেমন একটা লবণের নাম লিখে দেখো, একটা লবণের নাম লিখো, একটু ভালো করে দিকে, একটা লবণের নাম লিখবা। লবণটা হচ্ছে মনে করো অ্যালুমিনিয়াম সালফেট, মনে করো অ্যালুমিনিয়াম সালফেট, SO4 এটা হচ্ছে 3, হ্যাঁ 3 হবে, 3, এই যে 3। তাহলে এটা যদি ভাঙো, আমি একটু উপমুখী চিহ্ন দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো এখন দেখো এটা কি হয় বলো তো? দুইটা অ্যালুমিনিয়াম হয়। কয়টা অ্যালুমিনিয়াম হয়? দুইটা অ্যালুমিনিয়াম হয়। দেখো অ্যালুমিনিয়াম 3 প্লাস 3টা সালফেট আয়ন হয়। দেখো সালফেট আয়ন হয় 2-। দেখো দুইটা অ্যালুমিনিয়াম 3 প্লাস আর 3টা সালফেট 2-, 3টা SO4 2-। একটু ভালো করে খেয়াল করো, 3টা SO4 2-। দেখো লিখছো কিনা বলো? আচ্ছা, লিখলে এবার তুমি একটু চিন্তা করো, যখন সহজভাবে চিন্তা করবা, সেটা হচ্ছে একটু মনোযোগ সহকারে চিন্তা করবা, তাহলে আর হবে না। এখন দেখো এটাকে আমরা S বলতেছি, এই যে S, এটাকে আমরা টয়েস S বলতেছি, এটাকে আমরা থ্রাইস S বলতেছি। তাহলে দেখ এই Sটা হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতা। এর একক হচ্ছে হচ্ছে মোল পার লিটার, এর একক হচ্ছে মোল পার লিটার। দেখো মোল পার লিটার, একটু ভালো করে খেয়াল করো। এখন তুমি একটু খেয়াল করো, একটা ঝামেলা আছে দ্রাব্যতা এবং এর মধ্যে পার্থক্যের একটা ঝামেলা আছে, আমি দেখাচ্ছি তোমাকে, আমি পরে আলোচনা করব। এটা আগে লিখো, এতটুকু লিখার পরে সুতরাং K of SP = দেখো K of SP = যতটা আছে, দেখো যতটা আছে ততটা তুমি লিখবা। সহগ কত বলো? সহগ কত?
এই সহগের উপর এটা যতটা সহগ ততটা পাওয়ার হবে। ঠিক সেম ভাবে দেখো এখানে থ্রাইস এস সহগ যতটা ততটা পাওয়ার হবে গুণ আকারে। সর্বোচ্চ গুণফল মানে এর চেয়ে অতিরিক্ত আর গুণফল থাকা সম্ভব না, এর চেয়ে অতিরিক্ত আর গুণফল থাকা কি না বলো সম্ভব না, সর্বোচ্চ গুণফল। এখন দেখো তাহলে এখানে তুমি 4s² পাচ্ছ ইনটু 27 3 3 কেন 3 9 27 27s³ পাচ্ছ। তো গুণ করলে কত বলো 108s⁵ দেখো এটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। এটা s এটা 5 একটু মনে রাখো, s দিয়ে দিও না আবার, একটু √5 এটা 2⁵ হবে। আচ্ছা সবাই একটু লিখো s⁵। আচ্ছা আমি আরেকটা লবণ দিচ্ছি, তুমি আরো সহজ করে ফেলতে পারবা। দেখো আরেকটা লবণ হচ্ছে, একটা লবণ আমি দিলাম, এটা একটা লবণ দিয়ে আলোচনা করলাম। এখানে একটা জিনিস খেয়াল করো যেটা অনেকেরই কনফিউশনে থাকে, দেখো এটা s না, তাহলে এটা টুয়াইস s কেন হলো, এটা থ্রাইস s কেন হলো? এটা s মানে হচ্ছে একটা যৌগের জন্য দ্রাব্যতা, আর এটা একটা আয়নের জন্য, তাহলে আয়ন দ্বিগুণ হয়ে গেছে না? তাহলে এই দ্রাব্যতাটা কার জন্য বলো, যৌগের জন্য না আয়নের জন্য? আয়নের জন্য, কথাটা বুঝে নিও। আর এটা কি আয়নের জন্য না পুরোটা 3, তাহলে তুমি এই s এর সাথে এটা একটা যৌগ হিসেবে s আর এটা আয়ন হিসেবে s, কথাটা বুঝে নিও। ঘনমাত্রা কিন্তু এইভাবে প্রভাবিত হবে, বুঝছো কিনা? ভাঙলে মনে করো এক পরিবারে যদি 4 ছেলে মেয়ে থাকে, তাহলে এগুলো যদি বিয়ে করে তাহলে 4 সংসার হবে। পরিবার তো একটা ছিল, কিন্তু বিয়ে শাদী করলে কয় সংসার হবে বল? 4টা সংসার হয়ে যাবে আলাদা আলাদা, বুঝিস মনে হয়? এটাই নিয়ম, এটাই তো নিয়ম নাকি? তাহলে সংসার তো সংসারই বলবো, তখন তো আর আমি তাকে বলবো না অমুক সংসারের অমুকের বাচ্চা, এরকম বলবো না, ওর সংসার এরকম বলবো, এভাবেই তো প্রভাবিত হয়। তাহলে দেখ এটা পুরোটা হচ্ছে একটা যৌগ, এখানে তার দ্রাব্যতা আছে পুরো যৌগের হিসাবে, বাট এগুলো কিন্তু যৌগ না, এগুলো কি বল আয়ন, ভেঙে গেছে, তখন এই হিসাবগুলো এইভাবে ভেঙে যাবে। স্যার কথা কি বুঝছিস? কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে আমাকে বলিও যে স্যার জিনিসটা বুঝিনি, স্পষ্ট করে বলিও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা ফাইন। এবার তুমি একটু দেখো আমি আরেকটা যৌগ তোমাকে আমি দিচ্ছি, দেখো আরেকটা যৌগ তোমরা দেখে দিচ্ছি, যেমন ক্যালসিয়াম ফসফেট। দেখ সবাই এটা কর, 2 নাম্বার দেখ ক্যালসিয়াম ফসফেট, দেখ ক্যালসিয়াম ফসফেট, দেখি যদি পারো আলহামদুলিল্লাহ, না পারলে ফিরাবো। দেখো এবার দেখো এটা ক্যালসিয়াম হবে, বলো তো স্যারকে। দেখো 2টা ক্যালসিয়াম, সরি 3টা ক্যালসিয়াম হবে, 3টা ক্যালসিয়াম হবে, দেখো 3টা ক্যালসিয়াম 2+ প্লাস 2টা ফসফেট 3-, ফসফেট 3-, 2টা ফসফেট 3-, 2টা ফসফেট 3-, 2টা ফসফেট 3-, 2টা ফসফেট 3-। বলো 2টা ফসফেট কি মাইনাস দিছো বলো? 3। এখন দেখো এটার এরিয়া কত বলো, এটার এরিয়া কত বলো তো? থ্রাইস s, এটা কত s বলো? টুয়াইস s, আর এটা s, তো সুতরাং আমাকে বলো Ksp সমান কত হবে বলো তো? থ্রাইস s তার উপর হোল কিউব আর টুয়াইস s তার উপর হোল স্কয়ার সমান কত হবে বলো? 108s⁵ কি বলো 5। আচ্ছা এখন যদি তোমাকে আমি ভাঙতে বলি, যেমন কোনো একটা যৌগ যদি ভাঙতে বলি, দেখো একটু দেখো ভালো করে খেয়াল করো, 3 নাম্বার দেখো একটু ভালো করে খেয়াল করো। এই x দিলাম, এখানে 3 দিলাম, y দিলাম, এখানে 5 দিলাম, এটাকে যদি ভাঙতে বলি তাহলে কেমনে ভাঙবা স্যারকে বলো তো? দেখো প্রথমে এখানে এটা কয়টা বলো, তাহলে 3x টা এইভাবে লিখে ফেলবা, তাহলে প্লাস এখানে দেখো প্লাস ইনটু প্লাস এখানে কত y কয়টা বলো? 5টা, তাহলে 5y তুমি লিখে দিলে 5y লিখলাম। আচ্ছা এটা যোজনী কত, x এর যোজনী কত বলো? এর যোজনী এটা না, তাহলে 5, এই যে 5 লিখো, সারের দিকে তাকাও, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। আর এটার যোজনী কত বলো? 3, তাহলে এটার যোজনী এখানে 3- লিখবা, তাহলে প্রথমটা প্লাস দ্বিতীয়টা, তাহলে ভাঙা সিস্টেম কি বুঝছো? মানে তুমি প্রথমে আগে কি লিখবা, সংখ্যাগুলো লিখবা, তারপর যোজনী দেখতে যাবা, দেখো এর যোজনী এর কাছে, এর যোজনী এর কাছে, স্যার কথা বুঝো নাই মনে হয়? তাহলে তুমি এর যোজনী যদি লিখো তাহলে এই যোজনী লিখলে তার সমতাটা হয়ে গেল, বুঝতে পারছি? এখন তুমি এটাকে ভাঙো, তাহলে ভাঙলে তাহলে এটা s, এটা হবে কত? এটা s, আর এটা কত? থ্রাইস s, এটা কত s বলো? 5s, 5s। এবার সুতরাং তুমি করো কি হবে, sp সমান কত হবে বলো তো? 3s তার উপর হোল কিউব হবে, আর 5s এর মধ্যে কি হবে বলো? 2⁵। হ্যাঁ এবার ক্যালকুলেশন করে কত হয় আমাকে জানাও, দ্রুত জানাও। ভাঙাটা না জানলে তুমি কনফিউশনে পড়ে যাবা, ভাঙতে পারতে হবে, ভাঙাটা জানতে হবে। না বুঝতে বলিও, হ্যাঁ এই পেছনে না বুঝতে বলিও, হ্যাঁ অসুবিধা নেই, এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, প্র্যাকটিস করতে করতে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। কত বলো তো? কত? 84,000 কত? 84,000? ওয়াও জি স্যার বলো এটা আরেকবার। আচ্ছা দেখো এইটা হচ্ছে একটা যৌগ, রাইট? তাহলে এটা হচ্ছে ক্যাটায়ন আর এটা কি অ্যানায়ন, তো এটা ভাঙবে না, তো ক্যাটায়ন ভাঙছে, অ্যানায়ন ভাঙছে। ক্যাটায়ন কয়টা? 3টা, অ্যানায়ন কয়টা?
5টা। এবার ক্যাটায়নের যোজনী কত? এর যোজনী এর কাছে, এর যোজনী এর কাছে, তাহলে এর যোজনী কত বলো? 5 প্লাস, প্রথমটা প্লাস, আর এটা যোজনী কত? ওই 3 মাইনাস। বুঝছো? বুঝো নাই স্যার? একটা শর্টকাট নিয়ম শিখাবো, তবে শর্টকাট নিয়মটা অনেক ক্ষেত্রে ঝামেলাপূর্ণ। এই শর্টকাট নিয়ম শিখাবো। এই কি শেখাবো বল? এসএস কাট। এই কি কাট বল? এসএস কাট শিখাবো, মানে শর্টকাট নিয়ম শিখাবো। এই দেখ, শর্টকাট নিয়ম যখন শিখাবো তখন একটু ভালো করে খেয়াল কর, এসএস কাটটা একটু ভালো করে খেয়াল কর। দেখ এসএস কাট একটু ভালো করে খেয়াল কর, এসএস কাট দেখ, এই এস কাট সুপার শর্টে দেখ একটা, দেখ এদিকে ভালো করে খেয়াল কর। দেখ এ একটা যোগ, এখানে নিচে এক্স আছে, বি একটা যোগ, এখানে ওয়াই আছে, একটু খেয়াল কর। তো শর্টকাট নিয়ম অনুসারে সিস্টেম কি জানিস? এক্স এর উপর এক্স হবে ইনটু ওয়াই এর উপর ওয়াই হবে। দেখ ওয়াই এর উপর কি হবে বল? ওয়াই। তারপর এখানে এস এর উপর এক্স প্লাস ওয়াই হবে, এটা হচ্ছে কেএসপি, কি হবে? এসপি ইজ ইকুয়াল শর্টকাট। মানে এখানে জিনিসটা কি, যে তোকে যদি আমি বলি যে এখন দেখ এদিকে দেখা, আমি যখন বললাম যে এত এ টু বি দাঁড়া এ টু বি 3D, তো এখন আমাকে বল এটা ভাঙলে এ কয়টা আমাকে বল? 2টা। তাহলে 2a 3 প্লাস, তারপর হচ্ছে b কয়টা বল? 3b 2 মাইনাস। তাহলে বল এটা টুয়াইস এস আর এটা কত বল? থ্রাইস এস। তাহলে তুই এটাকে ক্যালকুলেশন করে তুই দেখ এই সেম 108 আসবে, তো আসে কিনা দেখ। এই যে 2 এর উপর স্কয়ার ইনটু 3 এর উপর কিউব s 2 প্লাস 3 তো সমান দেখ 108 s টু দি পাওয়ার 5। যেই লাও, তো এইভাবে করলে অনেক সময় অনেকে পারে, অনেকে এটাকে ঝামেলা মনে করে। আমার মনে হয় তো যেটা মন চায় সেটাই করবা তোমরা, তোমার যেটা মন চায় সেটাই তুমি শিখবা। সুপার শর্টকাট আর কি, মানে তুমি যদি চাও এইভাবে তুমি কেএসপি আইবি বের করে ফেলতে পারবা। বুঝছো কি না? কেএসপি কে আইবি বের করে ফেলতে পারবা, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। বুঝে বুঝে করো, আন্দাজে লিখিও না। এই বুঝে বুঝে করো, সবাই বুঝে বুঝে করো, আন্দাজে করার দরকার নাই। সবাই একটু বুঝে বুঝে করো, আন্দাজে করার দরকার নেই, একদমই দরকার নেই। দেখো বুঝে বুঝে করো, কথা বলিও না, বুঝে বুঝে করো। দেখো স্যার কথা কি বুঝছো? এই বুঝে বুঝে করো, দ্যাটস ইট। আচ্ছা সবাই আসো, এই লিখে হয়েছে না? আচ্ছা এবার যদি আমি আরো কিছু যোগের জন্য বলি তোমাদেরকে, দেখো ভাঙাটা শিখতে হবে কিনা, ভাঙতে পারাটা শিখতে হবে। দেখো এই সবার হয়েছে আশা করি, তারপরও তোমরা একটু দেখো, এই কথা বলি না, দেখো এদিকে দেখো, একটু ভালো করে খেয়াল করো, আর কোনো ঝামেলা করার দরকার নেই। দেখো একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, কোনো ঝামেলা করার দরকার নেই। দেখো ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে মনে করো আমি এখানে লিখলাম একটা যৌগ, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট C2O4। কি বলো? ক্যালসিয়াম কি বলো? এটা নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। দেখো ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট। তাহলে এটাকে যদি ভাঙি, ভালো করে খেয়াল করো, এটাকে যদি ভাঙি আমি, দেখো এটাকে যদি ভাঙি, তাহলে ক্যালসিয়াম 2 প্লাস আর এখানে প্লাস C2O4 2 মাইনাস, তাহলে এটা S এটা S অক্সালেট বলো। এখন এটা গাঠনিক সংখ্যা যদি জানতে চাও, তাহলে এটা K অফ SP কত হবে বলো তো? K অফ SP কত হবে বলো? তাহলে K অফ SP দেখো, K অফ SP ইজ ইকুয়াল টু S ইনটু S সমান কি বলো? S স্কয়ার। আনসার। এককটা কি হবে জানো? মোল পার লিটারের উপর কি হবে বলো? পাওয়ার হবে, মানে যতটা S মানে মোল পার লিটার না, আর পাওয়ার যতটা ততটাই তার একক হবে। কথাটা এক একটা লবণের জন্য কেএসপির মান একক এক এক রকম। আবার বলো, এক একটা লবণের জন্য কেএসপির মান এক এক রকম, মানে তার মানে কি সবার জন্য কেএসপির মানটা একই রকম না। আচ্ছা এবার একটু সবাই খেয়াল করো, এটার অনেকেই গাঠনিক সংকেত খুঁজতে চাও, আমি একটু গাঠনিক সংকেতটা তোমাকে দিচ্ছি। দেখো সি তো ডাবল বন্ড ও, অথবা এই পাশে লিখতে পারি, ডাবল বন্ডটা এই পাশে লিখতে পারি। দেখো ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড ও, আর এখানে ও, আর এখানে হচ্ছে এইভাবে একটা হাত হবে, এখানে সি তো ডাবল বন্ড ও, আর এখানে ও, আর এখানে যে ক্যালসিয়াম, তাহলে এটা হচ্ছে তার গাঠনিক সংকেত, এটা তার গাঠনিক সংকেত অক্সালেট মূলক। অক্সালিক অ্যাসিড থেকে অক্সালেট, অক্সালিক অ্যাসিডের নাম শুনছো? অক্সালিক অ্যাসিডের নাম শুনছো? ওখান থেকে ক্যালসিয়াম অক্সালেট আসছে, অক্সালেট আসছে, অক্সালিক অ্যাসিড থেকে অক্সালেট আসছে। আচ্ছা সবাই একটু দেখো এবার, দেখো এই কথা নেই, দেখো এবার ভালো করে দেখলে হয়ে যাবে, ইজি হয়ে যাবে। দেখো সবাই একটু ভালো করে দেখো, এর পরেরটা দেখো, পরেরটা হচ্ছে যদি আমি
দেখো পটাশিয়াম ডাইক্রোমেট দিই K2Cr2O7 দিই, তাহলে এটা ভাঙবে কিভাবে স্যারকে বলো তো? পটাশিয়াম কয়টা বলো? দুইটা পটাশিয়াম প্লাস প্লাস এখানে ক্রোমেট ডাইক্রোমেট Cr2O7 এটা হচ্ছে 2 মাইনাস, তাহলে এটা টুয়াইস এস আর এটা হবে এস। তো সুতরাং আমাকে বলো KSP সমান কত হবে? সুতরাং KSP ইজ ইকুয়াল টু এই যে টুয়াইস এস তার উপর হোল স্কয়ার ইনটু এস সমান কত বলো? 4s কিউব, 4s স্কয়ার ইনটু s সমান হচ্ছে 4s কিউব। দেখো ঠিক আছে কিনা দেখো তো, 4s কিউব সবাই দেখো, 4s কিউব দেখো ভালো করে দেখো, 4s কিউব। আচ্ছা এবার দেখো কথা নাই, দেখো ওইদিকে দেখো। আচ্ছা এটা দেখো এবার হচ্ছে দেখো সিলভার অক্সালেট, যদি না পারো মাইর দিমু, বলো এটা ভাঙো সিলভার অক্সালেটটাকে ভাঙো। দেখো কিভাবে ভাঙবা বলো তো? সিলভার অক্সালেটটাকে ভাঙো কিভাবে ভাঙবা বলো? সিলভার কয়টা বলো? দুইটা, আর অক্সালেট কয়টা? একটা আয়ন। তো ওইভাবে করো। দেখো সিলভার দুইটা আয়ন, দেখো সিলভার দুইটা সিলভার, আর এখানে অক্সালেট হচ্ছে চারটা। দেখো 2 মাইনাস অক্সালেট, সিলভার অক্সালেট সবাই লিখো, সিলভার অক্সালেট। সিলভার অক্সালেট লিখছো? এই লিখ হয়েছে? ফাইন। এবার আসো দেখো, এই কথা বলিও না, দেখো এদিকে দেখো, কথা বলিও না, দেখো এদিকে দেখো। কথা বলিও না, দেখো ভালো করে দেখো। সেটা হচ্ছে তাহলে এটা সিলভার আর এটা কি বলো? অক্সালেট। তাহলে এখানে টুয়াইস এস আর এটা কত হবে বলো? আর এখানে এস হবে। তো সুতরাং আমাকে বলো কত হবে? KSP ইজ ইকুয়াল টু টুয়াইস এস তার উপর হোল স্কয়ার ইনটু এখানে এস, তো সমান হচ্ছে 4s কিউব। কি বলো? 4 কি বলো? s কিউব। এতক্ষণ ধরে আমরা যা পড়তেছি সেগুলোকে কি বলে স্যারকে বলো তো? K অফ SP। এটাকে বাংলায় কি বলে? দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল কার জন্য প্রযোজ্য? স্বল্প দ্রাব্য, মানে যাদের দ্রাব্যতা কম, যারা আর অতিরিক্ত দ্রাব্যতা যাদের, তাদের জন্য দ্রাব্যতা গুণফল কথাটা প্রযোজ্য না। আচ্ছা ফাইন, সবাই একটু খেয়াল করো, মজার ঘটনা দেখো, এদিকে দেখো। এবার হচ্ছে আয়নিক গুণফল। কোন কোন? আচ্ছা আরো কয়েকটা লিখি আমরা, আরো কয়েকটা দেখি আরেকটা ভাঙি, দেখি পারো কিনা। দেখো ক্যালসিয়াম ক্রোমেট, এই যে CrO4 ক্যালসিয়াম ক্রোমেট, এটা ভাঙলে কি হবে বলো তো? ক্যালসিয়াম 2 প্লাস, আর এটা কি হবে বলো? প্লাস CrO4 2 মাইনাস। পারবা কিনা বলো? আচ্ছা তারপর হচ্ছে S স্কয়ার হবে। দেখো KMnO4 এটাকে ভাঙলে কি হবে বলো? এই যে কে আলাদা হবে প্লাস এখানে ম্যাঙ্গানিজ, এই যে পারম্যাঙ্গানেটটা এই যে মাইনাস হবে। ভাঙাটা শিখো, ভাঙাটা শিখতে হবে, মানে এটা কিভাবে ভাঙে সেটা জানতে হবে, না হলে কনফিউশন তৈরি হবে, বলে দিচ্ছি আমি। আচ্ছা এবার আসো, কথা নাই, সবাই লিখছো না? এবার দেখো এই কথা বলিও, দেখো এদিকে দেখো। এবার সবাই লিখো আয়নিক গুণফল। কি গুণফল বলো? আয়নিক। সবাই লিখো আয়নিক গুণফল 2 নাম্বার। আয়নিক গুণফল K অফ IP বলে, আয়নিক প্রোডাক্ট।
তাহলে আয়নিক গুণফল কার জন্য প্রযোজ্য? যে কোনো আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। দেখো মানে সেটা স্বল্প দ্রাব্য হতে পারে, অতিরিক্ত দ্রাব্য হতে পারে। এই বলো সেটা স্বল্প দ্রাব্য হতে পারে, মানে যেই কারোর জন্য প্রযোজ্য। তাহলে সবাই একটু লিখো আয়নিক গুণফল যে কোনো আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। দেখো আয়নিক গুণফল যে কোনো আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। সবাই লিখো আয়নিক গুণফলটা যে কোনো আয়নিক যৌগের জন্যই প্রযোজ্য। সবাই একটু লিখো আয়নিক গুণফলটা, লিখো আয়নিক গুণফল যে কোনো আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। যৌগের জন্য প্রযোজ্য। আয়নিক গুণফল যে কোনো আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। যে কোনো আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। এই আয়নিক গুণফল কার জন্য প্রযোজ্য বলো? যে কোনো আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। সরি, আয়নিক গুণফল যে কোনো আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। আচ্ছা এবার দেখো তাহলে আয়নিক গুণফলের সংজ্ঞাটা লিখো। সবাই একটু সংজ্ঞাটা লিখো, এই কথা নাই, এই সংজ্ঞাটা লিখো, সংজ্ঞাটা লিখো, এই কথা বলি না। দেখো নির্দিষ্ট তাপমাত্রায় লেখো, নির্দিষ্ট তাপমাত্রায় কোন লবণে লেখো, নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় সবাই লিখো নির্দিষ্ট, আমার সাথে সাথে কথা বলো। নির্দিষ্ট তাপমাত্রায় কোন লবণের তার উপাদান আয়নসমূহের ঘনমাত্রা গুণফল। আগে সর্বোচ্চ কথাটা ছিল, এখন হবে না। নির্দিষ্ট তাপমাত্রায় কোন লবণের তার উপাদান আয়নসমূহের ঘনমাত্রার গুণফলকে, নির্দিষ্ট তাপমাত্রায় কোন লবণের তার উপাদান আয়নসমূহের ঘনমাত্রার গুণফলকে, তার উপাদান আয়নসমূহের ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। আয়নিক গুণফল বলে। আয়নিক গুণফল বলে। লিখছো কিনা বলো? আচ্ছা তাহলে আয়নিক গুণফলকে কেউ ভাবে এটা লিখার দরকার না, দরকার আছে? আচ্ছা এই আয়নিক গুণফলটা কি একটু সবাই খেয়াল করো, এই কথা নাই। এই আয়নিক গুণফলটা কি সেটা একটু বোঝার চেষ্টা করো। দেখো এদিকে দেখো, একটা লবণ আমি লিখলাম, মনে করো ক্যালসিয়াম ফসফেট আমি লিখলাম, যে ক্যালসিয়াম ফসফেট আমি লিখলাম, যেমন দাও সবাই, যেমন দাও, যেমন দাও। ক্যালসিয়াম ফসফেট হচ্ছে, এই ভালো করে খেয়াল করো, ক্যালসিয়াম ফসফেট এটাকে ভাঙলে কি পাওয়া যায় বলো তো? দুইটা ক্যালসিয়াম পাওয়া যায়, আর তিনটা, কয়টা ক্যালসিয়াম বলো? তিনটা ক্যালসিয়াম পাওয়া যায়, প্লাস দুইটা ফসফেট আয়ন পাওয়া যায়। আচ্ছা এবার দেখো এই কেআইপি হবে কি, দেখো এখানে অনেক সময় ঝামেলা আছে। এই শুনো স্যার, আমরা জানি যে এটা এই লবণটা ভাঙলে এটার ঘনমাত্রা এবং এটার ঘনমাত্রা এটা অনুসারে পরিবর্তিত হবে, কথাটা এরকম না? কিন্তু যদি বিষয়টা এমন হয় একটা লবণের মধ্যে আরেকটা লবণ তুমি ঢালছো, যেমন মনে করো ক্যালসিয়াম ফসফেটের মধ্যে পটাশিয়াম ফসফেট ঢালছো বা সোডিয়াম ফসফেট ঢালছো, তাহলে ফসফেট আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে না? তাহলে আমাকে বলো তখন কি এটার এস আর এটার ঘনমাত্রার অনুপাত সেম থাকবে? তাহলে পরিবর্তিত হবে কিনা বলো? তাহলে এখন যদি আমি এটাকে এস দিয়ে লিখি, এটাকে যদি এস দিয়ে লিখি, তাহলে কনফিউশন তৈরি হবে না? কোন এসের ঘনমাত্রা বাড়ছে, কনফিউশন তৈরি হবে না? এই কারণে আমরা এস না লিখে, গাইড বই বা অন্যান্য বইগুলোতে এস লিখে হয়েছে, এস না লিখে আমরা আয়ন লিখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, তাতে আর অঙ্কটা ভুল হবে না, অঙ্ক ভুল হবে না। তাহলে অঙ্কটা কেন ভুল হবে না দেখাচ্ছি স্যার, দেখো দিয়ে দাও। সুতরাং কেও বাইপি, দেখো সুতরাং কেও বাইপি ইজ ইকুয়াল টু, কেও বাইপি ইজ ইকুয়াল টু, দেখো ক্যালসিয়াম কয়টা আছে বলো? তিনটা। এই ক্যালসিয়াম কয়টা আছে বলো? তিনটা। এই তিনটা ক্যালসিয়ামকে দেখো তিনবার তুমি গুণাকারে লিখবে, দেখো তিনটা ক্যালসিয়ামকে তিনবার তুমি গুণাকারে লিখবা। এই তিনটা ক্যালসিয়ামকে কি আকারে লিখবে বলো? তিনবার তুমি গুণাকারে লিখবে। দেখো এই তিনটা ক্যালসিয়াম, তাহলে দেখো এই যে ক্যালসিয়াম প্লাস ইন্টু ক্যালসিয়াম প্লাস, তার মানে সবগুলো ক্যালসিয়াম, তাহলে ইন্টু দেখো ফসফেট কয়বার আছে বলো? ফসফেট দুইবার, তাহলে এই যে ফসফেট এখানে একটা আর এখানে একটা ফসফেট, হ্যাঁ 3 মাইনাস, হ্যাঁ 3 মাইনাস, হ্যাঁ ওকে ডান। এখন ঠিক আছে কিনা দেখো তো? তাহলে প্রত্যেকটা আয়নের আলাদা আলাদা গুণফলকে কে অফ আইপি বলে, বলো প্রত্যেকটা আয়নের কি গুণফলকে বলো? ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা গুণফলকে কে অফ আইপি বলে। এই বলো আবার বলো, অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে? আচ্ছা বলো, প্রত্যেকটা আয়নের আলাদা আলাদা গুণফলকে কি বলে? কে অফ আইপি বলে। আইপি মানে কি? আয়নিক প্রোডাক্ট। আচ্ছা এটা কিভাবে লেখা যায় না দেখো তো? এই এটাকে দেখো, এটা কিভাবে লেখা যায় কিনা দেখো তো, একটু চিন্তা করো তো। দেখো এই ঘটনাটাকে, মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখতো, একটু ভালো করে দেখতো, দাঁড়া আমি দেখতেছি। সমান দেখ, এটা কয়টা? তিনটা না? লেখা যায় না? যায় কিনা বল?
আচ্ছা ইনটু আমাকে বল ফসফেট কয়টা বল স্যারকে বল কয়টা বল তো যেই লাও কিন্তু ওই সহগ টহগ দেওয়া যাবে না সহগ দিছিলাম না আগে ওভাবে দেওয়া যাবে না সো ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে কি হবে আইপির সাথে এসপির ডিফারেন্সটা এখানে এই আইপিটা যে কোনো কার জন্য প্রযোজ্য বলো মানে যে কারোর জন্য প্রযোজ্য আইপিটা আর এসপিটা কার জন্য প্রযোজ্য স্বল্পদ্রাব্য আচ্ছা স্বল্পদ্রাব্য বুঝবে কেমনে নিচে দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে মানে যার অদক্ষে পড়বে সেই স্বল্পদ্রাব্য এই যার অদক্ষে পড়বে সেই স্বল্পদ্রাব্য প্রশ্নের মধ্যে চিন্তা করবে আর কি বলো যার অদক্ষে পড়বে সে কি বলো স্বল্পদ্রাব্য ওকে ফাইন এখন আসো এই তোমাকে যে স্যার এতক্ষণ ধরে এসপির কতগুলো মান লিখেছি না তাহলে এটার জন্য আইপিটা বের করতে পারবা না তাহলে এখন তুমি যদি আমাকে এটা বের করে দেখি তোমরা পারো কিনা দেখো এই দাঁড়াও 2 নম্বর লবণ দিচ্ছি দেখো xy3 বল এটার কে অফ আইপি বের করে দাও আমাকে তাহলে এই x3 প্লাস 3y কি বল কি হবে বল মাইনাস তাহলে সুতরাং আয়নিক গুণফলটা কিভাবে হবে ভালো করে দেখ সুতরাং কে অফ আইপি ইজ ইকুয়াল দেখ সুতরাং কে অফ আইপি ইজ ইকুয়াল টু দেখ এই x3 প্লাস এটা একটা হবে আর y মাইনাস এটার উপর হোল কিউব দিলে হয়ে যাবে বুঝছ না মনে হয় দেখ এখন দেখ বুঝিস কিনা মানে প্রত্যেকটা আয়নের ইন্ডিভিজুয়াল যে গুণফল সেটাকে আয়নিক গুণফল বলে মানে প্রতিটা যতটা আয়ন আছে ততটা আয়নের ঘনমাত্রা এখন এই ঘনমাত্রাগুলো কোথায় পাবা স্যারকে বলো তো প্রশ্নে দেওয়া থাকবে এ কোথায় দেওয়া থাকবে বল প্রশ্নে দেওয়া থাকবে বা প্রশ্নে ক্লু দেওয়া থাকলে বের করতে হবে দ্যাটস ইট হয় প্রশ্নে দেওয়া থাকবে না হলে ক্লু দেওয়া থাকবে যেটা বের করতে হবে তোমাকে বলো হয় প্রশ্নে দেওয়া থাকবে না হলে কি দেওয়া থাকবে বলো ক্লু দেওয়া থাকবে যেটা তোমাকে বের করতে হবে এই পয়েন্টটা একটু মাথায় রাখবা প্রশ্ন দেওয়া থাকবে অথবা ক্লু দেওয়া থাকবে যেটা তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে ওকে আচ্ছা এবার আসো এই স্যার এবার হচ্ছে দ্রাব্যতা নীতি কি নীতি বলো তো মানে এখন আমাদের দ্রাব্যতা নীতিটা আসবে সেটা কি অদক্ষেপ পড়বে কি পড়বে না কার উপর নির্ভরশীল সবাই লিখবে এবার লেখো দ্রাব্যতা নীতি এবার লিখবে দ্রাব্যতা নীতি সবাই লিখো দ্রাব্যতা নীতি দ্রাব্যতা কি বলেছে বল এই কিছে বল ভুল হলে আমাকে বলো কি কোনো ভুল হয়েছে কি বলতেছো যে আচ্ছা এদিকে দেখো দ্রাব্যতা নীতিটা যদি তুমি একটু খেয়াল করো যদি দেখো এই এক নাম্বার পয়েন্টটা দেখো কে অফ আইপি ইজ গ্রেটার দেন কে অফ এসপি যদি হয় তাহলে অদক্ষেপ পড়বে কি পড়বে বল অদক্ষেপ পড়বে এই যে অদক্ষেপ পড়বে মানে অবস্থা এখন দেখ তাহলে এই লবণের যে প্রকৃতি এই প্রকৃতি কি বলে জানিস অতিপৃক্ত লবণ কি লবণ বল অতিপৃক্ত এই যে অতিপৃক্ত প্রকৃতি এই যে প্রকৃতিটা হচ্ছে অতিপৃক্ত আচ্ছা অতিরিক্ত জিনিসটা কি স্যারকে বলতো মানে তুমি খাইতে পারবা 100 গ্রাম চালের ভাত আমি তোমার 200 গ্রাম দিলে বাকিটা বমি করবা এটা অতিরিক্ততা না মানে নিজের ওভার নিজের যে সাইজ তার থেকে ওভার খাই ফেললে বমি করবি না তার মানে আইপি যদি কার থেকে বড় হয় আবার বল তাহলে এসপি হচ্ছে সর্বোচ্চ এর চেয়ে অতিরিক্ত হতে পারবে না যদি কোনো কারণে আইপি এসপি থেকে বেশি হয়ে যায় তাহলে কি হবে বল অদক্ষেপ পড়ে যাবে তার মানে কি তলানি পড়বে বা জমা হয়ে যাবে বা বিক্রিয়া করবে না বা মিশ্রিত হবে না অদক্ষেপ পড়ে যাবে এটাকে অতিরিক্ততা অতিরিক্ত মানে কি ওভার অতি মানে কি ওভার না বল হ্যাঁ সর্বোচ্চ কাজ সহ কিন্তু ওইটা তো স্বল্পদ্রাব্য লবণের জন্য আইপিটা বড় হবে মানে কি স্বল্পদ্রাব্য লবণের মধ্যে আরেকটা লবণ যখন ঢুকাবা তখন যেটা ঢুকাবা তার আইপিটা এসপি থেকে বড় হয়ে যায় মানে ওখানে প্রশ্নের মধ্যে এটা থাকবে দেওয়া থাকবে এই কে অফ আইপি কার থেকে বড় হইলে বল কে অফ এসপি থেকে বড় হলে কি হবে বল দেখ আচ্ছা দেখ এই কে অফ আইপি এসপি থেকে যদি বড় হয় তাহলে কি করবে বল আচ্ছা আমি একটু করে ক্লিয়ার করি বাড়া আইপি জিনিসটা কার জন্য প্রযোজ্য স্যারকে বলতো যে কোনো লবণের জন্য প্রযোজ্য না আর এসপিটা কি বল সর্বোচ্চ তো এখন ওই লবণের মধ্যে যদি আইপির মান বেড়ে যাওয়া মানে কি প্রত্যেকটা আয়নের ঘনমাত্রা বেড়ে যাওয়া যদি বেড়ে যায় তাহলে কি হবে বল সংঘর্ষ হবে ফলে অদক্ষিপ্ত হবে আর যদি আইপির মানটা এসপি সর্বোচ্চ একটা লেভেল পর্যন্ত সে মিশ্রণে থাকবে এসপি মানে কি সর্বোচ্চ একটা লেভেল মিশ্র এর চেয়ে অতিরিক্ত হলে কি হবে বল
অধক্ষিপ্ত হবে। শুধু নিয়তিটা মনে রাখ, পরে আমরা দেখবো, পরে অঙ্ক করার সময় আমরা দেখবো, শুধু নীতিটা মনে রাখ। আচ্ছা দ্বিতীয় নাম্বার নীতিটা বল। প্রকৃতি দেখ 2 নাম্বার, দেখ 2 নাম্বার কে অফ আইপি ইজ লেস দেন কে অফ এসপি যদি হয় তাহলে অদক্ষেপ পড়বে না। দেখ অদক্ষেপ পড়বে না, এই নাটা ভালো করে লিখিস না। আর এটা হচ্ছে কি বল, অসম্পৃক্ত। কি বল, অসম্পৃক্ত। অসম্পৃক্ত বুঝিস মানে কম আছে, তার মানে অদক্ষেপ পড়বে না। আইপিটা কম আছে, অদক্ষেপ পড়বে না। 2 নাম্বার। তার 3 নাম্বার দেখ, 3 নাম্বার কে অফ আইপি ইজ ইকুয়াল টু কে অফ এসপি যদি হয় তাহলে বল কি সাম্য অবস্থায় থাকবে, এটাও অদক্ষেপ পড়বে না। দেখ সাম্য অবস্থায় থাকবে, থাকবে এটা মানে অদক্ষেপ পড়বে না। এটা মানে হচ্ছে এটা যেই কথা অদক্ষেপ পড়বে না, এটাও অদক্ষেপ পড়বে না, অদক্ষেপ পড়বে না, পড়বে না, এটাও অদক্ষেপ পড়বে না সাম্য অবস্থায়। আর এটাকে সম্পৃক্ত বলা হচ্ছে, সম্পৃক্ত। এই যে সম্পৃক্ত, সম্পৃক্ত মানে কি খাপের খাপ, মানে বরাবর একদম টু বা টু, মানে যতটুকু হইলে তার আর অতিরিক্ত হওয়া লাগবে না। এটাকে আমরা খাপের খাপ মন্তেজের ভাব বলি। বুঝতে পারছি তো? বুঝিস না মনে হয়? লিখো, সবাই লিখো। পরীক্ষাতে কি আসে জানিস? পরীক্ষাতে বলে যে প্রকৃতি নির্ণয় করো। তো প্রকৃতি নির্ণয় করা কি মানে কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত নাকি অতিরিক্ত, এটা বের করতে বলে। আবার বলো পরীক্ষাতে কি আসে বলো, মানে তোমাকে নির্ণয় করতে বলে যে এটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত না অতিরিক্ত নির্ণয় করতে বলে। ওই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে। দ্যাটস ইট। মাথায় ঢুকছে কিনা বলো, এই মাথায় ঢুকছে কিনা বলো, মাথায় ঢুকছে কিনা বলো, বলো এই মাথায় ঢুকছে কিনা। আচ্ছা ফাইন, এবার আসো। এই তাহলে কোন একটা লবণ মানে সম্পৃক্ত না অসম্পৃক্ত, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মানে ফরজে আইনের মতো। ফরজে আইন বুঝিস, মানে হচ্ছে আসবে কনফার্ম, এবারে কোনো সন্দেহ নাই। এখন দেখ স্বল্পদ্রাব্য লবণ কোনগুলা, অল্পদ্রাব্য লবণ কোনগুলা, এগুলো তোমরা কি করতে হবে বলো, জাস্ট মুখস্থ করা লাগবে না, একবার পড়লে হবে। দ্যাটস ইট। আমি এখন তোমাকে দেখো এই 2023 সালে যে প্রশ্নগুলো আসছে এখান থেকে, এই টপিক থেকে তোমাদেরকে এখন দেখাচ্ছি 2023 সালের প্রশ্ন কি কি আসছে আমি দেখাচ্ছি। দেখো 2023 সালে দেখো, এটা সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারটা বের করি, দাঁড়াও ওয়েট, এই ফার্স্ট ইয়ারটা বের, দাঁড়া এদিকে দেখো, কথা বলিও না। কথা বলিস না, দেখ এদিকে দেখো, দেখ এখানে এমসিকিউতে যদি যাই, দেখ এদিকে দেখ অদক্ষেপ পড়বে কি পড়বে না। দেখ যে কোনো একটা প্রশ্ন দেখি তাকাইলে হবে। দেখ এটা কোন বোর্ড বল, সিলেট বোর্ড। দেখ সিলেট বোর্ডে আমরা দেখবো এখান থেকে একটা প্রশ্ন আসবে কনফার্ম, এবার কোনো সন্দেহ নেই। দাঁড়াও এটা আমি দেখাচ্ছি। না এটা ক্যাপি এবং ক্যাসি, এটা ক্যাপি ক্যাসি মানে সূত্র উদ্ধার পড়া। এই দেখো অনেকে কি করে এই টপিকগুলো পড়ানোর সময় ক্যাপি ক্যাসিতে চলে যায়, মানে ক্যাপি ক্যাসি জিনিসগুলো বুঝাতে চায়। তো একটা জিনিস বুঝাতে গেলে অন্য আরেকটা কঠিন জিনিস বুঝাতে গেলে একটা গন্ডগোল লেগে যাবে না? তো এই কারণে ওভাবে না বুঝে আমি সহজ করে বুঝাইছি। বুঝানোর পর দেন যদি তোমাকে আমি বলি যে ক্যাপি ক্যাসিতে বিষয়গুলো আছে, ক্যাপি ক্যাসি কোন অধ্যায়ে পড়বো? চতুর্থ অধ্যায়ে পড়বো, সেখানে কিন্তু বিষয়গুলো আছে। এই ক্যাপি ক্যাসি কোন অধ্যায়ে পড়বো বলো? চতুর্থ অধ্যায়ে পড়বো, সেখানে কিন্তু এই বিষয়গুলো আছে, একটু মনে রাখবা। দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নাই। ওকে ডান। এই কথা বলিও না, দেখো দিকে দেখো, এটাতে সিকিউতে অবশ্যই থাকবে। দেখো সিকিউ দেখ অদক্ষেপ পড়বে কি পড়বে না, তোকে জিজ্ঞেস করবে। দেখ 16 নম্বর এমসিকিউ কি ছিল, এই যে এই যে এই যে এই যে এটা, এটা তো ইয়া হবে কেন, অদক্ষেপ পড়বে কি, এটা হচ্ছে অঙ্ক। যে গত ক্লাসে করছিলাম, যে মনে আছে কিনা, গত ক্লাসগুলোতে করাইছিলাম না, এটা গত ক্লাসে করাইছিলাম কিনা বলো? আছে, এগুলো থাকবে, এগুলো মোটামুটি সবগুলো কোনো না কোনো জায়গায় এগুলো থাকে। অদক্ষেপ পড়বে কিনা তোমাকে যে জিজ্ঞেস করো, এওবি মিশ্রিত করলে মিশ্রণ অদক্ষেপ পড়বে কিনা, বাট অদক্ষেপের অঙ্ক এখনো করাই নেই, করাইতে হবে, নেক্সট ক্লাসে করাবো। এগুলো প্রতিটা জিনিসে আলাদা আলাদা করে করাবো। আমি তোমাকে এমসিকিউ দেখাতে চাচ্ছিলাম। দেখো এমসিকিউটা দেখাতে চাচ্ছিলাম যে এটা, যে দেখো কেএসপি, দেখো এই এত দ্রাব্যতা এত হলে কেএসপির মান কত, দেখছো কিনা, দেখছো কিনা? আচ্ছা এবার একটা কাহিনী আছে, দ্রাব্যতা এবং ঘনমাত্রার মধ্যে পার্থক্য। সবাই লিখো, দ্রাব্যতা এবং ঘনমাত্রার মধ্যে পার্থক্য। সবাই লিখো, দ্রাব্যতা ও ঘনমাত্রার মধ্যে, দেখো ঘনমাত্রার মধ্যে পার্থক্য, মধ্যে পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু হিসাব করে লিখো। দ্রাব্যতা এবং ঘনমাত্রার মধ্যে পার্থক্য। সবাই লিখো, দ্রাব্যতা ও ঘনমাত্রার মধ্যে পার্থক্য। দেখো ঘনমাত্রাটা সম্পৃক্ত হতেও পারে নাও হতে পারে, কিন্তু সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাই হচ্ছে দ্রাব্যতা। তাহলে প্রথমে লিখবা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাই হচ্ছে দ্রাব্যতা। এই যে সম্পৃক্ত দ্রবণের
দ্রবণের ঘনমাত্রাই হলো দ্রাব্যতা। দেখো ঘনমাত্রাই হলো দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা হইতে হলে কি হইতে হবে স্যারকে বলো তো? সম্পৃক্ত দ্রবণ হইতে হবে, মানে দ্রবণটা সম্পৃক্ত হইতে হবে। তার মানে এর মধ্যে আর অতিরিক্ত দ্রব্য কি করা যাবে না, যোগ করা যাবে না। আর ঘনমাত্রা সম্পৃক্ত হতেও পারে, নাও হতে পারে। দেখো ঘনমাত্রা সম্পৃক্ত হতেও পারে বা নাও হতে পারে। দেখো নাও হতে পারে। দেখো ঘনমাত্রা সম্পৃক্ত হতেও পারে, নাও হতে পারে। সবাই লিখো ঘনমাত্রা সম্পৃক্ত হতেও পারে, নাও হতে পারে। সবাই লিখো ঘনমাত্রা সম্পৃক্ত হতেও পারে, নাও হতে পারে। বলো সম্পৃক্ত হতেও পারে, আবার কি বলো নাও হতে পারে। এটা মনে রাখবা, সম্পৃক্ত হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা এবার আসো সবাই একটু খেয়াল করো, দেখো এদিকে দেখো। এই কোনো প্রশ্নে যদি মনে করো শুধু ঘনমাত্রা দেওয়া আছে, সম্পৃক্ত অসম্পৃক্ত কিছু বলা নাই, তাহলে মনে করবো ওইটাই দ্রাব্যতা। ওইটাই কি মনে করবা? আর যদি প্রশ্নের মধ্যে একটা সম্পৃক্ত থাকে আর একটা অসম্পৃক্ত থাকে, তখন তুমি সম্পৃক্তটাকে কি ধরে নিবা? দ্রাব্যতা ধরে নিবে। তাহলে দ্রাব্যতা ধরে নিবে এটা প্রশ্নের প্যাটার্ন অনুসারে, কারণ অনুসারে বলো। এগুলো নিয়ে ভয় করার কোনো কারণ নাই। এগুলো কারণ আমরা করানোর সময় আমি করাবো এগুলা, যে কোনটা তখন এটা, তখন তুমি নিজেই বুঝতে পারবা। সো ভয় পাওয়ার কোনো কি নেই বলো, কারণ এগুলো করাই দেবো, স্যার করাবো, মানে করাবো, প্র্যাকটিস করাবো। যখন প্র্যাকটিস করাবো তখন এগুলো সহজ হয়ে যাবে। তো আমি এখন বোর্ড কোশ্চেন দেখতেছিলাম, এখানে তুমি একটু খেয়াল করো, দেখো দিয়ে দেখো। তাহলে এটা কি বলতো স্যারকে? দেখো এই কোশ্চেনটা আমরা একটু করবো, সবাই একটু করো তো দেখি এটা। সবাই এটা প্রশ্ন লিখো, শুধু প্রশ্ন লিখো। দেখো শুধু প্রশ্ন লিখো। ক্যালসিয়াম অক্সাইডের দ্রাব্যতা এত মোলার হলে কেএসপি কত? দেখো ক্যালসিয়াম, দেখো ক্যালসিয়াম এস এর মানটা দেওয়া আছে, এস, এই যে এস ইজিগুলো দেওয়া আছে, এস ইজিগুলো এটা। সুতরাং দেখো এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি ভাঙো, এই যে এটাকে যদি ভাঙো, এই ভাঙলে কি হয় বল? বল কি হয়? ক্যালসিয়াম 2+ প্লাস 2টা OH মাইনাস। তাহলে বল এটা একটা এস আর একটা কি বল? টুয়াইস এস। তো সুতরাং কেএসপি সমান কত বল? KSP is equal to S into twice S তারপর হোল কিউব সমান দেখ S into 4S কিউব, না S স্কয়ার হবে, স্কয়ার 4S স্কয়ার হবে, স্কয়ার তাহলে স্কয়ার হলে কত? তার মানে 4S কিউব। এবার S এর মানটা বসাই দাও, হয়ে গেছে आंसर। S এর মানটা বসাই দাও, 4S কিউব KSP মানে 4S কিউব। কেমনে হইছে বলো? ক্যালসিয়াম কেমনে পাইছো বলো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে। প্রশ্ন লিখছো কিনা বলো? তো প্রশ্ন যদি লিখো তাহলে আমাকে বলে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি ভাঙি, দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি ভাঙো কি পাবা বলো তো? বলো একটা ক্যালসিয়াম পাবা আর একটা কি পাবা বলো? কি বলো? হাইড্রোক্সাইড কি বলো কয়টা? দুইটা। তাহলে এটা S, এটা কত? টুয়াইস S। তো সুতরাং বলো KSP সমান কত হবে বলো? S into twice S হোল স্কয়ার সমান S into 4S স্কয়ার সমান কত হবে? 4S কিউব। S এর মান কত দেওয়া আছে বলো? S is 4 S 0.03 সম্ভবত হোল কিউব। S is equal to 0.03 মোলার, এই যে মোলার দেওয়া আছে। তো সুতরাং কত হবে বলো? 1 পয়েন্ট কত? 08 ইনটু কত বলো? tan ইনভার্স 4, এই যে आंसर আনসার। ওয়া পাইছো না? বোর্ড আসছে না? মিললে না সত শূন্য বোধে সি কি সি বুঝো না মনে হয়? বুঝছো না? বলো না। তাহলে কোনো প্রশ্নে যদি কি দেওয়া না থাকে বলো, এই যদি স্পেসিফিকলি বলে দেওয়া না থাকে ঘনমাত্রা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, তাহলে কি ধরে নিবা? সম্পৃক্ত ধরে নিবা। কি ধরে নিবা বলো? আর প্রশ্নে এমনি অসম্পৃক্ত হলে বলে দেবে এটা। সো এটা নিয়ে এত ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই পারবো ইনশাল্লাহ। আনসার মিলছে কিনা? সি মিলছে কিনা বলো না? এইভাবে প্রতিটা জিনিসই পারবা। আরো দেখো, আরো যদি কয়েকটা দেখাই দাও, আরো দেখাচ্ছি দাঁড়ো। আর জি স্যার বলো তো। একক থাকবে তো। গ্যাসপির একক কি বলো তো স্যারকে? ঘনমাত্রা যতটা তা না, পাওয়ার যতটা থাকে, এস এর উপর পাওয়ার যতটা, মোল পার লিটারের উপর পাওয়ার ততটা হবে। বুঝো নাই? S টু দি পাওয়ার 4 মনে করো, তাহলে মোল পার লিটারের উপর কি হবে বলো? মনে করো এটা S টু দি পাওয়ার 4, দেখো এটা S টু দি পাওয়ার 4 দেখো, তো সরি S টু দি পাওয়ার 3, তাহলে কি হবে বলো? মোল পার লিটার টু দি পাওয়ার কত বলো? 3। অথবা ক্যাপিটাল M কিউব দিলে হয় না? যেই লাও সেই কত। ওকে ফাইন। আচ্ছা এরপরে আসো, দেখো এদিকে দেখো। বদ্দা ওনারা বুঝছেন না? অবদ্দা বুঝছেন না?
ও বাবা পারবেন না ওনারা? সেম আনসার আরি বদ্দা। ওই যে এখানে দেখেন, একটু দেখেন, এই যে বদ্দা এখানে লেখা আছে সম্পৃক্ত, সম্পৃক্ত ন বুঝুন, তাহলে এটাই দ্রাব্যতা। এটা কি বলো? তো দ্রাব্যতা দেওয়া থাকলে কি এক্সপ্রেশন বের করা যাবে কিনা? কাল আগামী ক্লাসে এগুলো করাবো, আরো আগামী ক্লাসে এগুলো একদম খাওয়াই দেবো ইনশাল্লাহ। এই খাওয়াই দেবো ইনশাল্লাহ। পারবা ইনশাল্লাহ? ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা, সবাই আমার জন্য দোয়া করবা। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই অফ করে দাও, অফ করে দাও। এই লাল